তাহলে অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইলো এই, আপনারা যে ক্ষমতায় আসছেন সেটা জনগণের ভোটে আসেননি, কেননা ইঞ্জিনিয়ারিং নিয়ে অলরেডি কথা আসছে। ভারত ভাঙার জন্য কাউকে লাগবে না। মোদি আর বিজেপির জন্য আমরা সবাই মিলাদ পড়তেছি, তারা যেন আজীবন ক্ষমতায় থাকে। তারা ক্ষমতায় থাকলে শুভেন্দুরা নিজ দায়িত্বে ভারত রাষ্ট্র ফ্র্যাকচার করে টুকরো করে দিয়ে যাবে, কাউকে ভাঙতে হবে না। এবং আপনি দেশটাকে ভালোবাসেন কনফার্ম করতে পারলে পার্লামেন্টে 300 এমপি ইউনাইটেড হইতে হবে। কেন? 300 এমপি 18 কোটি লোকের প্রতিনিধিত্ব করে। আপনি যদি বিচার বিভাগকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাইলে আপনি এটাও বলতে পারবেন কি যে আমরা শেখ হাসিনার প্রতিও ইনসাফ কায়েম করব। তো একজন দেশ শাসন করে দেশের বাইরে চলে যান, আরেকজন এসে দেশ শাসন করেন, এটাই আজকের বাংলাদেশ। এটাই আজকের বাংলাদেশ। আমি এই কারণে বলছি, পশ্চিমবঙ্গের দিকে একটু দৃষ্টি দিতে চাই। বেশ কয়েকদিন ধরেই এইটি নিয়ে আলোচনা হচ্ছে। আজকেও শুভেন্দু এই বিষয় নিয়ে কথা বলেছেন। আমি আলোচনায় যাওয়ার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। হাওড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার সকালে বিজেপির নবনির্বাচিত বিধায়ক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, পুলিশ কমিশনার ও আরপিএফকে সরাসরি বলে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন থেকে সিএএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রাপোল সীমান্তে বা বসিরহাট সীমান্তে বিওপির হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। প্রতি সপ্তাহে কতজন এমন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল সেই হিসেব মুখ্যমন্ত্রীর দপ্তরে জানাতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এর আগে আরেকটি বিষয় আমরা দেখেছি যে মাদ্রাসায় বন্দে মাতারাম গাইতে হবে, এটি বাধ্যতামূলক করা হয়েছে। যদিও এটি ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের দীর্ঘদিন, পশ্চিমবঙ্গে না পুরো ভারতের মুসলমানদের একটি আপত্তি ছিল, তাদের সে আপত্তি কোনো কাজে আসেনি। এখন থেকে বাধ্যতামূলক, ক্লাস শুরুর আগে এটি গাইতে হবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বিজেপির রাজনীতি নিয়ে তো আপনার এখানে আমরা কথা বলেছি, এবং হিস্টোরিক্যালি বিজেপির যে রাজনৈতিক দর্শন, যেটা অনেক দিন থেকেই রাজনীতিতে দৃশ্যমান। আমরা গুজরাটের কসাইকে দেখলাম, ওখানে সে গণহত্যা করেছে, এরপরে সে প্রধানমন্ত্রী হয়েছে, এবং কেন্দ্রের শাসন তো চলছে, গত 14 সাল থেকে চলছে। এবং বর্তমানে যেটা দেখলাম, এই নির্বাচনের পরে 28টা রাজ্যের সমস্ত 21টাতে এখন গেরুয়া বাহিনী দখল করে আছে। অতএব পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরার এই ঘটনাগুলো ঘটবে, এটা প্রত্যাশিত, এটা আসলে নতুন কিছু না আর কি। আপনাকে এর আগে সাভারকারের কথা বলেছি যে বিজেপির এই দর্শন এবং তত্ত্বের যারা জন্মদাতা ছিল গত শতাব্দীর 20-30-এর দশকে, সাভারকার কিন্তু আপনার বিজেপির গুরু সম্য হলেও তিনি নাস্তিক মানুষ ছিলেন। কিন্তু এটা হিন্দু ধর্মটা কিন্তু খুবই বিচিত্র আর কি। এটা ধর্ম আকারে পাঠ করার সুযোগ নাই, এটা হচ্ছে আচার, স্মৃতি, শ্রুতি, একটা কালচার আকারে আর কি দেখা আর কি। তো নাস্তিকও হিন্দু হতে পারে, তার এটাতে কোনো সমস্যা নাই। তো সাভারকারের হিন্দুকে, তার হিন্দুত্ব একটা বই, পাম্পলেট আছে, সেই 20-30 সালে লেখা, গত শতাব্দীর। সেখানে তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন যে আসলে হিন্দুকে 3টা শর্তের কথা সে বলেছে। হিন্দুকে পিতৃভূমি, জন্মভূমি, পুণ্যভূমি, 3টা কথা বলা আছে আর কি। পিতৃভূমি মানে কি? যে যার, হিন্দু হচ্ছে সেই লোক যার পিতৃভূমি হচ্ছে ভারত, মানে সে বিদেশ থেকে এসে এখানে সেটেল হয় নাই, সে 1000 বছর ধরে এখানেই ছিল, এটাই তার শেকড় আর কি। জন্মভূমি কি? যে সাডেনলি তার পিতৃভূমি এখানেই ছিল, সে আমেরিকাতে অথবা টার্কিতে চাকরি করা অবস্থায় তার ওখানে জন্ম হয়েছে, তাহলে এবার হবে না, তার জন্মভূমি এখানে হতে হবে। থার্ড হচ্ছে পুণ্যভূমি, মানে সে এই মাটিটাকে আপনার ধর্মীয় তীর্থস্থান মনে করে কিনা। যেমন ধরেন আমরা মুসলমানরা মক্কা মদিনাকে, তারপরে বাইতুল মুকাদ্দাসকে, জেরুজালেমকে গুরুত্বপূর্ণ পুণ্যভূমি মনে করি। তাহলে এই 3 শর্ত যার পালন হবে তিনি হিন্দু। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই 3 শর্ত কি আজকে যারা হিন্দু ধর্মের অনুসারী তারা পালন করছে, না এর বাইরে লোক আছে? যেমন ধরেন বৌদ্ধ ধর্মের যারা ধর্মাবলম্বী, তারা সবাই কিন্তু এই শর্ত পালন করেন। তাহলে বৌদ্ধ ধর্মের সবাইও ওই ডেফিনেশন মোতাবেক হিন্দু। শিখ ধর্মের যারা অনুসারী তারাও সবাই এই ডেফিনেশন মোতাবেক হিন্দু। জৈন একটা ধর্ম আছে, এই ধর্মের অনুসারীরাও সবাই এই ডেফিনেশন মোতাবেক হচ্ছে হিন্দু।
বাদ পড়ল কে? বাদ পড়েছে মুসলমানরা, বাদ পড়েছে আপনার খ্রিশ্চানরা। তাহলে প্রশ্ন হচ্ছে তার এই হিন্দুত্ববাদের যে ফ্রেম, এই ফ্রেমটার কিন্তু কোনো দার্শনিক জায়গা নাই অ্যাপার্ট ফ্রম বাদ দেয়া ছাড়া। মানে তার কোনো রাষ্ট্র প্রকল্প প্রস্তাবনা নাই, তার শুধু যেটা আছে নির্মূল করবার রাজনীতি। দেখবেন বাংলাদেশে অনেক রাজনীতিবিদ, ঘাদানি টাইপের লোকরা নির্মূল শব্দটাকে পরিচিত করেছে আমাদের। এটা কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির জায়গা। নির্মূল মানে অপর বলে কোনো জিনিস এক্সিস্ট করবে না। এবং এই লোক দেখেন কত বড় দালাল, সে কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়েছে, 19 বার গ্রেফতার হয়েছে, মাসের পর মাস আন্দামান, নিকোবর, মালাবার এইসব জায়গাতে জেলের ভিতরে ছিল। ব্রিটিশ রাজা রানীর কাছে চিঠি লিখত ক্ষমার জন্য, ক্লেমেন্সির জন্য, মার্সি পিটিশন, তার চিঠিগুলো পর্যন্ত পাওয়া যায় এখন লেখনীতে আর কি। এইরকম একটা মানুষ, এবং শেষের দিকগুলোতে স্বাধীনতা আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন নাই। তিনি রাজা রানীর কাছে ক্ষমা চাইছেন যে এর আগে কংগ্রেসের হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য। তেমন একটা মানুষের লেখনের উপরে ভিত্তি করে হচ্ছে তারা হিন্দুত্ববাদের রাজনীতি চর্চা করছে। এখন এই যে হিন্দু কে, এই ডেফিনেশনটাকে তাদের মতাদর্শের আরেকজন ছিল গোলওয়াকার, তিনি আরও ডিফাইন করছেন যে শুধু এতটুকু হলেই হিন্দুত্ববাদ, হিন্দুত্ব হবে না, পূর্ণাঙ্গ হবে না। সেখানে সেটা আসতে হবে, সেটা একটা কালচারাল, সভ্যতাগত, সিভিলাইজেশনাল বেসিস থাকতে হবে, যে এটা একটা সাংস্কৃতিক জায়গা থাকতে হবে, যে আপনি কি কি করেন এবং করেন না দৈনন্দিন জীবনে, তার উপরে ভিত্তি করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি হিন্দুত্ব এই দর্শনে বিশ্বাসী একজন মানুষ। এবং ওইটারই হচ্ছে রিফ্লেকশন আপনি এখন দেখতে পাচ্ছেন শুভেন্দু যা করছে। কেন করছে? কারণ শুভেন্দুর দৃষ্টিতে মুসলমানরা যারা এখন পশ্চিম বাংলায় আছে, এদের জন্মস্থান সব পুরোটা ভারতে না, তারা কেউ কেউ বাংলাদেশ থেকে আসছে, তারা সে ধারণা করতেছে তার কল্পনায়, অথবা অন্য কোনো জায়গা থেকে আসছে। তার পিতৃভূমি ভারত না, তাদেরকে, মুসলমানদেরকে কনসিডার করা হচ্ছে তারা বিদেশি, আরব থেকে আসছে, তুরস্ক থেকে আসছে, মধ্য এশিয়া থেকে আসছে, এইসব জায়গা থেকে এসে তারা এখানে সেটেল হয়েছে। মোগল এম্পায়ার, তার মার বাড়িও তো বরিশাল। হ্যাঁ, তাকে যায় আসে না, মানে সে তো ওই ডেফিনেশনের ভিতরে পড়ে গেছে। মানে ওই বাটপারিত শুভেন্দুদের রাজনৈতিক বাটপারি নিয়ে পরে একটু আলোচনা করব আর কি। তাহলে চিন্তা করে দেখেন যে মুসলমানদেরকে, খ্রিস্টানদেরকে তারা বোধ করছে ওরা ইউরোপ থেকে আসছে, অথবা এইটা ওদের পুণ্যভূমি না। মুসলমানরা এখানে থাকে কিন্তু মুসলমানদের পুণ্যভূমি ভারত না, তাদের কারো কারো জন্মভূমি এখানে কিন্তু পিতৃভূমি এখানে না। তাহলে এই যে শর্তের ভিতরে হিন্দুকে, এই হিন্দু ডেফিনেশনে মুসলমানরা এবং খ্রিস্টানরা পড়ে না। এই জন্য আপনি দেখবেন অরুণাচল, অথবা দেখবেন গত বছর টানা মুসলমান এবং খ্রিস্টানদের উপরে বিভিন্ন স্টেটে, মিজোরামে ব্যাপক নির্যাতন হয়েছে, শুধুমাত্র এই ডেফিনেশনে যে কারা আসলে হিন্দুত্ববাদী, এই ডেফিনেশনে ভারতবর্ষের নাগরিক হওয়ার যোগ্য। এবং এই যে এখন আপনি গোলু আকারের জায়গাতে যান, আচারে, এখন আচারে কি করা যাবে কি করা যাবে না, তাহলে আচারে হচ্ছে আপনাকে বন্দে মাতরম গাইতে হবে, বঙ্কিমীয় বাস্তবতা। কিন্তু এই যে রবীন্দ্রনাথের লেখা, এবং দেখছেন না ফুল দিয়েছে, 3 জনকে তারা সেলিব্রেট করেছে এই রেজাল্টের পরে, বঙ্কিমচন্দ্র, শ্যামাপ্রসাদ মুখার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা বাংলাদেশের নবী বানিয়েছে কবির বদলে, তাদেরকে উত্তর দিতে হবে শাহবাগী শুভেন্দুদেরকে যে তাদের আসলে ভবিষ্যৎ কি এই রবীন্দ্র পূজার। তাহলে এই 3 জনের ডেফিনেশনে দেখবেন এটা হলো পূজনীয়, এটা করা যাবে না। কি করা যাবে? যাবে হচ্ছে আপনাকে হিন্দু হয়ে থাকতে হলে বন্দে মাতরম গাইতে হবে, এবং এই গানের প্রত্যেকটা লাইনে হচ্ছে ইসলামের যে তৌহিদের আইডিয়া, এক আল্লাহর যে আইডিয়া, সেই আইডিয়ার সাথে কন্ট্রাডিক্ট করে। মুসলমানরা শুধু এইটা না, তাদের জাতীয় সঙ্গীত নিয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা লেখা, জনগণ মন, এটা নিয়ে, অধিনায়কও এটা নিয়ে প্রচুর ইয়েছে, এবং কমিউনিস্টরাও। এই পুরো গানটা কিন্তু তৈরি করেছিল কিং জর্জ, আপনার যখন গত শতাব্দীতে তার রাজত্ব অ্যাক্সেশনের পরে সে এখানে এসেছিল, তাকে পূজা হিসাবে এই গানটা লিখে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছিলেন তাদের অনেকেরই কিন্তু এই গানের ব্যাপারে আপত্তি আছে, হিন্দুরা সহ, কংগ্রেসের নেতারা সহ। অতএব সেই জায়গাতে বন্দে মাতরম একটা জায়গা হচ্ছে যে আপনি শুধু গরু গোশত খেতে পারবেন না, আপনি মাইকে আজান দিতে পারবেন না, নামাজ যদি জুমার নামাজের দিন মসজিদ উপচায় রাস্তায় চলে আসে সেটা পড়তে পারবেন না, আপনি কয়দিন পরে দেখবেন হিজাব পড়তে পারবেন না, বোরখা পড়তে পারবেন না। ইতিমধ্যে মসজিদগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে কোনটা মন্দির ছিল,
প্রত্যেক মসজিদের নিচে দেখবেন ওই বাবরি মসজিদের কেন্দ্র করে যেটা করেছে, ওই প্রত্যেকটা মসজিদের নিচে অমুক দেবতার জন্মস্থান, অমুক দেবীর জন্মস্থান, অমুক রামের এইটা সেইটা, এরকম মসজিদগুলো এইগুলো করলে তো আসলে এর কনসিকুয়েন্স বা এটা পরিণতি তো আসলে খুব ভালো কিছু হবে দেখছি না। তো সার্টেনলি এটা ভালো বিদ্বেষ হচ্ছে না। ছড়াতেই থাকবে। Certainly ভারত রাষ্ট্র যে রাষ্ট্র হিসেবে ভেঙে গেছে এটা তার প্রমাণ, যে এই রাষ্ট্রটা মানে ভারত বারবার বলে না যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, পাকিস্তান চায়না পশ্চিমারা মিলে ভারত ভেঙে দিবে, চাইনিজ ডকুমেন্টেশনে আসছে যেটাকে 33 টুকরা করা হবে, এইটা দখল করা হবে, ওইটা দখল করা হবে। ভারত ভাঙার জন্য কাউকে লাগবে না। মোদি আর বিজেপির জন্য আমরা সবাই মিলাদ পড়তেছি, তারা যেন আজীবন ক্ষমতায় থাকে। তারা ক্ষমতায় থাকলে শুভেন্দুরা নিজ দায়িত্বে ভারত রাষ্ট্র ফ্র্যাকচার করে টুকরো করে দিয়ে যাবে, কাউকে ভাঙতে হবে না। আপনার কাছে আবারও আসবো। রাজ্জাকি ভাই শুনছিলেন, আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। আওয়ামী লীগ ব্যাক করেছে, আওয়ামী লীগ ছিলই, এই বক্তব্য নিয়ে আমরা গত 2 দিন ধরে বেশ আলোচনা দেখছি। এর পাশাপাশি সরকারের একজন উপদেষ্টা আছেন, তিনিও বলেছেন যে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে, তার প্রতি এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু করা হবে না। হঠাৎ করে আওয়ামী লীগ আলোচনায় আসলো কেন, সেই বিষয়ে যাওয়ার আগে আমি সেই পোস্টটি উল্লেখ করতে চাই। সাবেক উপদেষ্টা মাহফুজুল আলম তার দীর্ঘ পোস্টে লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। এর কয়েক ঘন্টা পর আরেক সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। রাজ্জাকি ভাই, অনেক লম্বা প্রশ্ন এবং অনেকগুলা বিষয়। আচ্ছা, প্রথম আসেন যে মাহফুজুল আলম কি বলছে। সে বলছে যে আওয়ামী লীগ ব্যাক করেছে, ব্যাক করেছে। আমার ভাষায় আওয়ামী লীগ ব্যাক করেছে বলতে উনি কি মিন করছেন ঠিক বুঝি না। আপনি যদি ফ্রম ডে 1 দেখেন, বাংলাদেশে ফ্রম ডে 1 ইউনূস সাহেব টেক ওভার করলো, রাষ্ট্রপতি থাকলো। রাষ্ট্রপতি তো মঙ্গল গ্রহ থেকে আসেন নাই, উনি তো ওই আদর্শেরই একজন মানুষ, তাকে তো সরানো যায় নাই। এবং তাকে সরানো যায় নাই, সেজন্য রাজনীতিবিদরা দায়ী, এই ফুয়াদরা দায়ী। ফুয়াদরা বলতে আমি প্রতীকী বলছি, জি। অর্থাৎ রাজনীতিবিদরা তাকে সরাননি। যারা বলছিলেন যে 16-17 বছর যার দ্বারা নির্যাতিত, সেই রাষ্ট্রপতি বহাল তবিয়তে আছে। এবং 16 বছরের টানা 16 বছরের গড়া, তার আগে যদি আপনি 96 সাল যান, 96 থেকে 2001 পর্যন্ত, ওই সময় থেকে যারা নিয়োগপ্রাপ্ত আজও কিন্তু তারা এখানে বহাল তবিয়তে আছে। সেই আপনি যদি বলেন এই দেশ যারা চালায় আমলাতন্ত্র। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু স্থায়ী সরকার হইল আমলারা। সামরিক, বেসামরিক কিংবা সিভিল ব্যুরোক্রেসি আপনি যাই বলেন, এরা কিন্তু পার্মানেন্ট গভর্নমেন্ট। যিনি যখন গভর্নমেন্ট হন, তিনি তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলেন, অর্থাৎ তাদেরকে ম্যানেজ করতে পারলেই সব হবে। ভোটে বিশ্বাসী নয় বাংলাদেশের যারা নির্বাচনে অংশ নেন। যদি ভোটে বিশ্বাসী হইতেন তাহলে তো আপনার সকাল বিকেল কথা চেঞ্জ করতে পারতেন না। আপনি নির্বাচন করার পর যদি বলেন যে আমরা যাতে নির্বাচন নিয়ে কোনো বাহানা না হয় সেজন্য এটা মেনে নিছি, তাহলে অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইলো এই, আপনার যে ক্ষমতায় আসছেন সেটা জনগণের ভোটে আসেননি। কেননা ইঞ্জিনিয়ারিং নিয়ে অলরেডি কথা আসছে। এই যে আওয়ামী লীগ ব্যাক করেছে কথাটা বলা হচ্ছে, আপনি সেই প্রশাসনের ভিতরে আছেন, সেই রাষ্ট্রপতির অধীনে আছেন। নির্বাচন হওয়ার পর আজকে 3 মাস গেল, তাও সেই রাষ্ট্রপতি আছে। সম্প্রতি লন্ডন গিয়ে উনি ঘুরে আসলেন। তাহলে আমি এর আগেও একটা টক শোতে বলেছিলাম যে আওয়ামী লীগের সাজানো ঘরের মধ্যে বিএনপি সরকার ঢুকেছে। আমার কাছে আজকে পর্যন্ত মনে হয় যে তারা বোধহয় কেয়ারটেকার হিসেবে আছে। আমার কাছে এরকম মনে হয়। কারণ কি এরকম মনে হয় কেন? মনে হয় এটার কারণ হচ্ছে এই, আপনি বলেন আমাকে যে এই বিএনপির যদি আপনি নির্বাচনী ইশতেহারে যান, আপনি ওই গণভোট টন সব বাদ দেন, জুলাই সনদ টনদ সব বাদ দেন, তাদের যে 31 দফা ছিল, সেই 31 দফার ভিতরে কি বলা হয় নাই যে পৃথক সচিবালয় লাগবে? মানে বিচার বিভাগ সংস্কার না, একেবারে পৃথক সচিবালয় করবেন ওনারা। সেই সচিবালয়টা কিন্তু করা হয়েছিল। সেই করা সচিবালয়টাকে আপনি যখন বিলুপ্ত করে দিলেন, ইট ইজ ক্লিয়ার
জি, এই প্রসঙ্গে না জি, আপনি তো জিনিসটা আমি বললাম যে থাকবেন, এই বিচার বিভাগের পৃথকীকরণ তো কিন্তু বিগত পতিত সরকারও চান নাই। আমার মনে আছে এটা মাজদার হোসেনের মামলার ভিত্তিতে এটা হয়েছিল, তখন আমি ব্যারিস্টার আমির ইসলামের চেম্বারে ছিলাম এবং ব্যারিস্টার আমির ইসলাম ছিলেন এটার পায়োনিয়ার, এটার মেইন লয়ার, তার সাথে ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন, আরও অনেকে ছিলেন। তো সেই সময়কার কথাই সেই থেকে বাস্তবায়ন হয় নাই। আপনি যদি বিচার বিভাগকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাইলে আপনি এটাও বলতে পারবেন কি যে আমরা শেখ হাসিনার প্রতিও ইনসাফ কায়েম করব। এটা কখন বলতে পারে? ইনসাফ বলতে কি মিন করছেন? একটা জাজমেন্ট তো তার জন্য হয়েছে অলরেডি। একটা জাজমেন্ট হওয়ার পর সরকারের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তি যখন বলেন আমরা ইনসাফ রাখবো তার প্রতি, ও তো একটা জাজমেন্ট হয়েছে। জাজমেন্টের পরে আপনি ইনসাফ আবার ব্যাখ্যা দিচ্ছেন কি? উনি আপিল করতে পারবেন, উনি ডিফেন্স নিতে পারবেন, তারপর যদি রায় বহাল থাকে আমরা মেনে নিব, বহাল যদি না থাকে তাইলে সেটার সুবিধা সে পাবেন, এটার কথা বলছেন। আপনি একটা জাজমেন্ট হওয়ার পর আপনি ইনসাফ দিবেন, এইটা বলার কনফিডেন্স গ্রো হয় তখন যখন বিচার বিভাগটাকে আপনি পৃথকীকরণ থেকে আপনি নির্বাহী বিভাগের অধীনে রাখছেন। এই রাখার পরে এবং এটা রিফ্লেকশন কোথায় চলে গেছে দেখেন আপনি। আজকে রামিসার বাবা সে পরিষ্কার বলতেছে আমি বিচার চাই না। ডাজ ইট মিন যে সে বিচার চায় না? নো, সে জানে বিচার নাই। এই যে বিচার নাই, যে কনফিডেন্স গ্রো হয়েছে মানুষের ভিতরে, আপনি এটা কিভাবে রক্ষা করবেন? এবং আমি দেখতেছি আস্তে আস্তে কলাপস হয়ে যাচ্ছে এই প্রশাসনিক নন কোঅপারেশন আসতেছে বলে আমার কাছে মনে হয়। কেন মনে হয় সেটাও বলি। আপনার 1996-এ আপনার মনে আছে যে মেয়র হানিফ, ফুয়াদের মনে আছে নিশ্চয়ই, মেয়র হানিফ জনতার মঞ্চ করছিল, আমলারা জনতার মঞ্চ করছিল মেয়র হানিফ, পরে আমলারা এসে যোগ দিছে। এই যে আমলা এসে যখন যোগ দেয় কলাপস হয়ে গেছে সরকার। আপনি বিচার বিভাগের মাঠে আমি যাই, আমি ভাই আই এম নট স্যাটিসফাইড। আপনি যদি বার্তা দিয়ে দেন এই মামলা করব না, আমরা এই মামলা করব না, তো ওই ধরনের মামলা করব না, আপনি তো এই বার্তা ভাই আমরা দিতে পারি না। আইদার কোর্ট হ্যাজ দ্য প্রিভিলেজ কি আপনি হয় যা আমি চাচ্ছি দিবেন না, অথবা দিবেন, রিজেক্ট করবেন অথবা অ্যাকসেপ্ট করবেন। এইভাবে করলে যে শুনবো না করলে মানুষ যাবে কোথায়? অনেকগুলা কথা বললাম যে আওয়ামী লীগ ফেরত আসবে না কেন? আমাদের বাংলাদেশটা চলে গেছে কোথায় দেখেন। 75 থেকে 81 সাল আজকে যেখানে প্রধানমন্ত্রী আছেন সেখানে ছিলেন, সেখান থেকে ফেরত আসলেন, তারপরে দায়িত্বভার নিলেন। 1996 থেকে 2024 পর্যন্ত এই মোটামুটি 28 বছরের মধ্যে 20 বছর তিনি ক্ষমতায় ছিলেন এবং তিনি ক্ষমতা ছেড়ে চলে গেলেন, প্রতিবেশী দেশে আশ্রয় নিলেন, তাকে আশ্রয় দেওয়া হইল। একইভাবে মাঝখানের ইন্টারিম গভর্নমেন্ট, ওখানে নাকি শুনলাম আমেরিকাপন্থী এবং আমেরিকার কিছু ব্যক্তি যারা আমেরিকায় সেটেল তারা এসে করে গেলেন। তারপরে যারা আসলেন তারাও কিন্তু 16-17 বছর দেশের বাইরে ছিলেন। তো একজন দেশ শাসন করে দেশের বাইরে চলে যান, আরেকজন এসে দেশ শাসন করেন। এটাই আজকের বাংলাদেশ। আমি এই কারণে বলছি যে আপনি বিচার বিভাগ পৃথকীকরণ চাচ্ছেন না এবং আপনি কি বলে এটাকে মানে কি বলে বিচার বিভাগের স্বাধীনতা হারাবে। কেন মানে স্বাধীনতা হারাবে বলা হচ্ছেই যে আমরা সব কিছু পোক্ত করে আনবো। যেমন মানবাধিকার কমিশন যেটা বাতিল করা হইলো, সেখানে পোক্ত করে আনবে বইল, ওই কমিশনের অধ্যাদেশটা বাতিল করা হয়েছে, কিন্তু সাথে সাথে 2009-টা কিন্তু পুনর্বহাল করছে। 2009-টা কার? শেখ হাসিনার করা। তাহলে শেখ হাসিনা নাই কোথায়? আপনি আসেন, আজকে হামের টিকা নিয়ে একটা বিশাল আলোচনা চলতেছে, অনেক শিশু মারা গেছে, আমি একমত, অনেক শিশু মারা গেছে। ইউনূস সাহেবের অবহেলা, স্বাস্থ্যমন্ত্রী কি ছিলেন? নূরজাহান না? হ্যাঁ, ওনার অবহেলা আমি তর্কের খাতে ধরে নিলাম, তাদের অবহেলায় হয়েছে। তার নিয়ে আপনাকে বিচার হচ্ছে না, কোনো মামলা হচ্ছে না। আমরা হাম নিয়ে নানান সেমিনার সিম্পোজিয়াম করতেছি, তার ভিতর কোনো বিশেষজ্ঞ নাই, এমন কিছু ব্যক্তি এটাকে উপস্থাপন করতেছে। ফাইনালি চলে গেলাম আমরা কোর্টে গিয়ে কি করতেছি, কি বলছি, কোর্টে রিট একটা আবেদন করছে, আবেদন করে বলছি তদন্ত কমিশন করেন। কেন? সে অপরাধী হইলে একটা মামলা হয়ে যাবে সরাসরি।
আপনি তাহলে কি রিড করে তারপরে একটা তদন্ত হবে, তারপরে তার আলোকে তাদের ওপিনিয়নের ভিত্তিতে তারপরে মামলা হবে? বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। তাহলে কি প্রতিটা মামলার ক্ষেত্রে রিড করে কমিশন গঠন করতে বলবো, আমি রিড করে ইয়ে করতে বলবো? আমাকে তো বিষয়টা মাথায় নিতে হবে। 2, এই যে অভিযোগটা, এই অভিযোগটা কি আপনি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছেন নাকি আপনি লিগ্যাল লেন্স দিয়ে দেখতেছেন? যদি লিগ্যাল লেন্স দিয়ে দেখেন, দেয়ার ইজ নো স্কোপ, আপনাকে এফআইআর করতে হবে, মামলা করতে হবে। আর যদি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন, ফুল স্টপ। দেশটাকে তো আপনি এইসব ইস্যু দিয়ে ডিভিশন করতে পারবেন না। আমরা জেনুইন কথা বলতে গেলে আমরা এর পক্ষে চলে যাই, ওর পক্ষে চলে যাই, সব কিছু একটা ডিসিপ্লিন ওয়েতে হতে হবে। আজকে আমরা যে জায়গাটায় এসে দাঁড়াইছি, আপনি কি লক্ষ্য করে দেখছেন আমরা কোন জায়গাটায় দাঁড়াইছি? আমার আভ্যন্তরীণ প্রবলেম কিন্তু নাই বললে চলে। কোন অর্থে যখন পার্লামেন্টের 2/3 মেজরিটি কেউ পেয়ে যায়, তখন কিন্তু তার দেশের এই পার্লামেন্ট নিয়ন্ত্রণ করার জন্য কাউকে লাগে না, হি বিকাম দ্য বস। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে যখন আপনি এখন কিন্তু এক্সটার্নাল ইস্যুগুলো আমাদের আসছে, আমেরিকার সাথে চুক্তি, আমেরিকা নাকি নৌতরে নিয়ে আসতেছে, অলরেডি বঙ্গোপসাগরে আসবে, আমাদের পোর্ট ব্যবহার করবে, ভালো কথা, সেটা নিয়েও কথা আছে। আবার চায়নার বিষয় আছে, তাকে তিস্তা দিবেন, আছে ভারতের বিষয়, ভারত তিস্তা চায়নাকে দিতে রাজি না। বাংলাদেশের যিনি এখন দায়িত্বশীল, যখন যিনি ছিলেন, তিনি এই 3টা দেশকে ফেস করে ব্যালেন্স করে তারপরে আপনি টিকে থাকবেন, ইট ইজ সো টাফ। আমি তো অথরিটি নিতে পারি নাই, কারণ আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি অথরিটি নিব। আমার অথরিটিটা কি? ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, আমেরিকা এবং চায়না, এই 3 দেশ আমার কাছে বহু কিছু চাওয়া আছে। আমি সবাইকে ক্লিয়ার বলবো, তোমাকেই কলম দিব, তোমাকেই মগ দিব, তোমাকে এই ব্যাগ দিব, অথরিটিটা থাকবে আমার। কিন্তু আইসাদি বলেন আমাকে এইটা দিতে হবে, আমাকে এইটা দিতে হবে, আমাকে এই অথরিটি যদি আমি না নিতে পারি, আমার সার্বভৌমত্ব কোথায়? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার সার্বভৌমত্ব নাই। তা নাহলে আমি তো অথরিটি হইতে পারি নাই। আজকে যে কথাটা এতক্ষণ আগে সে বলল, এই যে বিজেপির যে ভদ্রলোকের কথা বললেন, আপনি দেখেন রাজনৈতিক ব্যক্তিগুলো একই, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, 3টা দল করা ব্যক্তি কিন্তু উনি কিন্তু 3 দল করা ব্যক্তি। তো 3 দল করা ব্যক্তি মানে কি? হি হ্যাজ চেঞ্জ হিজ আইডিওলজি ফ্রম টাইম টু টাইম। এবং ফাইনালি এখন বিজেপি, তো বিজেপি সরকারের যে ভার্সন সেটাই তো তার কাছে আমরা পাবো। এখন এই যে বাংলাদেশি যাদেরকে তাড়িয়ে দিবে বা পাঠিয়ে দিবে বলতেছে, এই যে পাঠিয়ে দেবে বলতেছে, সেক্ষেত্রে তো সরকারের সাথে ডিপ্লোম্যাটিক লড়াই হবে সিরিয়াসলি। হ্যাঁ, তারা জেনুইন বাংলাদেশি, ওকে আমি নিয়ে আসবো। বেসিসটা কি? আপনি এখন যে 55 বছর পর যদি হঠাৎ করে শুনি এদেরকে পাঠিয়ে দিবেন, বেসিসটা কি? এই বেসিস না হয়ে আপনি পাঠিয়ে দিবেন, এটাকে আদালতের মাধ্যমে ডিপ্লোম্যাটিক্যালি হোক, যেভাবে হোক এনশিওর করতে হবে, অ্যাসার্টেন করতে হবে দ্যাট হি ইজ বাংলাদেশি। সংজ্ঞা তো আপনি আমি দিলে হবে না, সংজ্ঞা তো দেওয়া আছে। তো সেই কারণে বললাম, এই যে বললো আওয়ামী লীগ ফেরত আসতেছে, আওয়ামী লীগ ফেরত আসার বাকিটা কোথায়? এখনও রাষ্ট্রপতি বহাল। আপনি দেখেন, আপনি নিষিদ্ধ করলেন আইন দিয়ে কি, যে তারা করতে পারবে না, কি বলে, কার্যক্রম চালাইতে পারবে না। আমরা বিচ্ছিন্নভাবে মিছিল পাচ্ছি। তাহলে কি সেই গণভোটের হায়ের ভিতরে না, নায়ের ভিতরে হ্যাঁ, সেই রকম আইন যে বিচ্ছিন্নভাবে করতেছে, মানে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল হচ্ছে, এবং আমরা যেভাবে দেখতেছি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ ফেরত আসুক কি না আসুক সেটা আমার বিষয় না, বিএনপি থাকুক কি না থাকুক সেটাও আমার বিষয় না। বিষয় হচ্ছে প্রি কন্ডিশন। আপনি যদি দেশটাকে, নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি দেশকে ভালোবাসেন, তাহলে আপনার চেয়ে শক্তিশালী কেউ নাই। এবং আপনি দেশটাকে ভালোবাসেন কনফার্ম করতে পারলে পার্লামেন্টে 300 এমপি ইউনাইটেড হইতে হবে। কেন? 300 এমপি 18 কোটি লোকের প্রতিনিধিত্ব করে, এবং সেই 300 এমপিকে ইউনাইটেড করার বর্তমান যে ফর্মুলা, সেটা একটাই ফর্মুলা, সেটা হলো গণভোটের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন এবং তার ভিত্তিতে সংবিধান সংস্কার করে পার্লামেন্টে ঢোকা, মানে সংবিধানের মধ্যে ঢোকা। এখনও কিন্তু কোনো সংস্কার নেই, ইনফ্যাক্ট কেউ সংবিধানে ঢুকতে পারেনি। কিভাবে যে পার্লামেন্ট চলতেছে এক আল্লাহ মাবুদ জানে। সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, সংবিধানের মতো চলতেছেও না। সুতরাং আপনার একটা ফর্মুলা আছে, এই ইউনাইটেড হইতে পারলে আপনি মজবুত হতে পারবেন। আপনি যদি সরকার হিসেবে শক্তিশালী হইতে পারেন, 18 কোটি লোকের ওপিনিয়ন নিয়ে এই একটা জায়গায়, কিন্তু আমি নিশ্চিত এই মুহূর্তে বাংলাদেশ ইউনাইটেড হবে যদি আপনি জুলাই সনদ বাস্তবায়ন করতে যান। সেক্ষেত্রে আপনি চায়না, ভারত এবং আমেরিকা, 3টা দেশের জন্য আপনি অথরিটি হতে পারবেন, নয়তো আপনি অথরিটি হতে পারবেন না, আপনার জন্য ঝুঁকি। জি।